যে 2013 সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলাটির কোনো তদন্ত কার্য তারা পরিচালনা করেননি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন হলো 24 গণ আন্দোলনের পর, তখন আজকের যিনি বাদী আমার ডান পাশে বসা আছেন, তিনি একটা লিখিত অভিযোগ এই ট্রাইব্যুনালে দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেটির তদন্ত কার্যে বিশেষভাবে মনোনিবেশ করে এবং আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পর চিফ প্রসিকিউটর হিসেবে আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটি বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়ালো রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। আমাদের অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম। আমি শুধু আসামিদের নামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী। তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস সেই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তো অলরেডি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকটা কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্টও হয়। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড। জেনোসাইড করবার জন্যে আপনার কোনো ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক লাগবে না। জেনোসাইড তো জেনোসাইড একটা সেপারেট অফেন্স। আর আপনি যেটা বলছেন ওয়াইড স্প্রেড গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে 32 জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না? অর্থ হচ্ছে তাদের দেহেডে টার্গেট, যে ওই টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে। এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। মোরসো এইটা ছিল সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড। কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন, যারা প্রত্যেকে নিরীহ আলেমুলা মানুষ। তারা তো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসে নাই, তারা নিরস্ত্র অবস্থায় এসছে, তাদের উপরে আপনি আক্রমণ করতেছেন এবং এতগুলো মানুষকে একসঙ্গে হত্যাকাণ্ড করে তারা বিকৃত রিপোর্ট প্রচার করছেন। দ্যাট ইজ জেনোসাইড।
এটা কি তাহলে বলা যায় দল হিসেবে আওয়ামী লীগও এই হত্যাকাণ্ডে জড়িত? এইটা আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এর মধ্যে দায় আসবে কিনা, আমরা ইনভেস্টিগেশন করছি। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। আপনি 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 সেকশন 3C সেখানে দেখবেন, সেকশন 3 রোমান 2C সেখানে জেনোসাইডটা আছে। তাহলে মামলাটা কি জেনোসাইডে করেছে নাকি? আমরা 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 পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে আসছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে এটা যে জেনোসাইড অভিযোগটা হচ্ছে ওইটা আমরা বললাম যে এখানে তিনটা অভিযোগ মেইনলি। একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। এই তিনটা অভিযোগ মূলত। একটা হচ্ছে যে এই যে রিলিজিয়াস গ্রুপ, তারা একটা ইসলামিক গ্রুপ, তাদেরকে নির্মূল করবার জন্যে বা ডেস্ট্রয় করার জন্যে বা এক্সটারমিনেট করবার জন্যে খুব পরিকল্পিতভাবে তাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সেটাকে অপরাধ হিসেবে নিয়েছি। এবং আরেকটা নিয়েছি যে এই যে পারসিকিউশনের বা উদ্দেশ্যে যে তাদেরকে, এটাও কিন্তু এক্সটারমিনেশন বা পারসিকিউশন প্রায় এক সমার্থক বা ওভারল্যাপিং। আরেকটি হচ্ছে যে অ্যাটাক করেছে যে সিভিলিয়ান পপুলেশন হিসাবে, তারা সবাই নিরস্ত্র মানুষ ছিলেন। এই যে নিরস্ত্র সিভিলিয়ান পিপল, তাদের উপরে পরিকল্পিতভাবে আপনি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে একটা বাহিনী আক্রমণ করেছে এইটা, এবং মানে ইন দি রেজাল্ট জেনোসাইড টুক প্লেস। সেই কারণে আমরা এই সবগুলো নিয়ে এসেছি। আমি নামগুলো বলি। 8 জন এখন অলরেডি অ্যারেস্টেড আছে এই মামলায়। সব মিলিয়ে যারা অন্য মামলায়, এই মামলায় আমাদের 8 জন অলরেডি হাজত আচ্ছা, আমি দেখে বলতে হবে সেটা। যারা যারা জেলে আছে, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে, এবং যারা বিভিন্ন মামলায় এখনও আছে আমরা সোনেরেস্ট করে নিয়ে আসব। সেগুলো আমাদের কমন অর্ডার হয়ে গেছে সবগুলোতে। আমি এক্স্যাক্টলি ফিগারটা আপনাদেরকে দেখে পরে বলব। যারা অন্য মামলায় আছে তাদেরকে গ্রেফতার দেখানো হবে, আর যারা অলরেডি অ্যারেস্টেড আছে তারা তো আছেই, আর যারা পলাতক আছে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে।